আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। তো প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে, যেমন এখানে বলা হলো 12 সেন্টিমিটার, প্রথম যেই তথ্যটা 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 8 সেন্টিমিটার। প্রথম তথ্য যে একটা পিরামিডটা কোথায় অবস্থান করতেছে? ভূমির উপরে। ভূমিটা হচ্ছে বর্গাকার। তো 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমি, মানে ভূমিটা তো বর্গাকার বলেই দিছে, ভূমিটা হচ্ছে বর্গাকার, আর সেই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12। এবার এই ভূমির উপরে পিরামিডটা অবস্থান করতেছে, পিরামিডের উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। এটা প্রথম তথ্য গেল। এবার দ্বিতীয় তথ্যের দিকে তাকাই। দ্বিতীয় যেই তথ্যটা দেওয়া, এখানে বলা হলো ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজটার পি কিউ এবং পি আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এম এবং এন। পি কিউ বাহুর মধ্যবিন্দু এম, পি আর বাহুর মধ্যবিন্দু এন। একটা ত্রিভুজের দুইটা বাহুর নাম উল্লেখ করে এই দুইটা বাহুর মধ্যবিন্দু বলা আছে। এবার ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নে বলছে একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য পিরামিডটির উচ্চতার সমান হলে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো করে খেয়াল করে দেখেন এখানে তথ্যটা কিভাবে করে ঘুরাইয়া দিল। একটি ঘনক, উদ্দীপকে ঘনক নিয়ে কোনো কথাবার্তা বলা হয় নাই। তো এখন বলতেছে একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হলো পিরামিডটির উচ্চতার সমান। আচ্ছা, পিরামিডের উচ্চতা কত? 8 সেন্টিমিটার উদ্দীপকে বলা আছে। তো পিরামিডের উচ্চতা যেহেতু 8 সেন্টিমিটার, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এটা তারা বলল আর কি। তো আমরা জেনে গেলাম ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবার বলছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, ঘনক হচ্ছে এমন একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছু সমান। আপনারা রুবিক্স কিউব ওই যে ঘুরায় ঘুরায় মিলান না, রঙগুলো মিলান, ছোট ছোট আর কি বর্গের মতো থাকে অনেকগুলো, এটাকে আপনি ঘুরায় ঘুরায় মিলান, এদিকে ঘুরান, তারপর এদিকে ঘুরান, রুবিক্স কিউব। তো এটা একটা ঘনক। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান থাকে। তো ঘনকের 6টা তল, শুধু ঘনকের না, ঘনবস্তুর 6টা তল থাকে। উপরে একটা তল, নিচে একটা তল, আর চারপাশে 4টা তল। তাহলে মোট কয়টা তল হয়? 6টা তল। এই এক একটা তলকে আমরা এক একটা পৃষ্ঠ বলতে পারি, অর্থাৎ 6টা পৃষ্ঠ। তো ঘনকের ক্ষেত্রে এই 6টা পৃষ্ঠের প্রত্যেকটা পৃষ্ঠই সমান এবং প্রত্যেকটাই বর্গ। ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা পৃষ্ঠই সমান এবং তারা বর্গ। আপনি যদি রুবিক্স কিউবটা হাতে নিয়ে দেখেন, তাহলে এই উপরের তলটা মানে পৃষ্ঠটা যেরকম বর্গ, নিচের পৃষ্ঠটাও বর্গ। আবার চারপাশের যে 4টা পৃষ্ঠ তারাও বর্গ। তাহলে ঘনকের 6টা পৃষ্ঠ, 6টা পৃষ্ঠের প্রত্যেকটাই সমান এবং প্রত্যেকটাই বর্গ, প্রত্যেকটাই বর্গ। ওকে, ফাইন। তো আমাদেরকে তারা বলছে ঘনকের পৃষ্ঠতল এর কর্ণের দৈর্ঘ্য। তো ঘনকের পৃষ্ঠ তো বর্গ, ঘনকের পৃষ্ঠ এটা তো বর্গ, তো বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8। তো আমরা তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি ঘনকের পৃষ্ঠতল যেহেতু বর্গ, একটু বোঝার চেষ্টা করি। ঘনকের কর্ণ বলে নাই, সূত্র কিন্তু দুই রকম। যদি বলতো ঘনকের কর্ণ, তাহলে সূত্র হইতো √3 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তারা বলছে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। তো ঘনকের পৃষ্ঠতল এটা তো বর্গ, তাহলে এটার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদেরকে এই জিনিসটা দিকে খেয়াল রাখতে হবে। তাহলে ঘনকের পৃষ্ঠতল সেটা বর্গ, বর্গের কর্ণের দৈর্ঘ্য পিরামিডের উচ্চতার সমান। তাহলে আমরা বলতে পারি ঘনকের পৃষ্ঠতল যেহেতু এক একটা বর্গ, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এ এবং তার মান হচ্ছে 8, যেহেতু বলা আছে পিরামিডের উচ্চতা 8। এবার এখান থেকে আমরা 8/√2 এবার আমরা ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে 2 ইন্টু 4, নিচে √2, তো √2 দিয়ে 2কে কাটলে 2 হয়, তাহলে 4√2। তাহলে আমরা বলতে পারি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 4√2। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 4√2। বলছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠ, ঘনকের 6টা পৃষ্ঠ আছে, তো 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল একসঙ্গে কত? তো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে a², তো 6টা পৃষ্ঠ তাহলে 6 দিয়ে গুণ করব। ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠ এক একটা বর্গ এবং সবাই সমান।
তো একটা বর্গের ক্ষেত্রফল বের করতে কি কি করি আমরা, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এখন 6টা পৃষ্ঠ, এজন্য 6 দিয়ে গুণ করলাম, তাহলে সেই ক্ষেত্রে 6 × 4√2 হোল স্কয়ার। এখন ক্যালকুলেশন করলেই ফলাফল চলে আসবে। 4 4 16, 16 দুগুণে 32, তাহলে 6 32 3 6 18, 6 দুগুণে 12, তাহলে 192। 192 আমরা পেয়ে গেছি উত্তর, এখানে আমরা পেয়ে গেছি। তাহলে 192, যেহেতু ক্ষেত্রফল বলছে, তাহলে 192 বর্গ সেন্টিমিটার। যেই ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8, ওই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 192 বর্গ সেন্টিমিটার। চলেন আপনাদেরকে আমরা এখান থেকে সমাধান থেকে দেখাই। এই যে আমরা বললাম যে দেওয়া আছে পিরামিডের উচ্চতা 8 সেন্টিমিটার, আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2a, তো √2a এর মান হচ্ছে 8, তাহলে a এর মান হচ্ছে 4√2। এই যে দেখেন, এই 2 কে আমরা ভেঙে লিখতে পারি √2 × √2। একটা 2 কে ভেঙে লেখা যায় √2 × √2, কারণ √2 হোল স্কয়ার, তাহলে 2 হবে। ঠিক আছে, তাহলে একটা 2 কে ভেঙে দুইটা √2 গুণ আকারে লেখা যায়, তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a² বর্গ একক, তো সেখান থেকে আমরা মান বসাই দিলে আমাদের ক্যালকুলেশন হয়ে গেল 192 বর্গ সেন্টিমিটার। চলেন এখন আমরা খ নাম্বার প্রশ্নে তাকাই। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে, যদি পিরামিডটির সমগ্রতলের ক্ষেত্রফল একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে গোলকটির আয়তন নির্ণয় করো। দেখেন বারে বারে একটার সাথে আরেকটার তুলনা করতেছে, পিরামিড উদ্দীপকে যে পিরামিডের কথা বলা হয়েছে, পিরামিডের ভূমিটা বর্গাকার এবং তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12, পিরামিডের উচ্চতা 8। এখন বলছে ওই পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা করব কি, এই পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। তো পিরামিডটির সমগ্রতলের ক্ষেত্রফল একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। তো তারা বলতেছে যে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল যত হবে, যেহেতু এখানে মান দেওয়া আছে, আমরা এদেরকে ব্যবহার করে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। যেই মান পাবো এটা বলবো যে এটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। উদ্দীপকে পিরামিডের বিষয়ে তথ্য দেওয়া আছে, আমরা ওই তথ্যগুলো ব্যবহার করে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করে ফেলবো। যেই রেজাল্ট আসবে আমরা বলবো এই রেজাল্টটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান। তো সেখান থেকে যেই মান আসবে তাকে ব্যবহার করে গোলকের আয়তন বের করে ফেলতে পারবো। একটার সাথে আরেকটার কানেকশন করা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা এখন পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করি। পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। তো এখন দেখেন, এখানে একটু প্রথমেই যেই কথা একটু বলে নেওয়া দরকার, পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটার দিকে একটু তাকান প্রিয় শিক্ষার্থীরা। পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? ভূমির ক্ষেত্রফল যোগ হাফ গুণ ভূমির পরিধি, পরিধি মানে পরিসীমা, ভূমির পরিধি গুণ হেলানো উচ্চতা। পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল যোগ হাফ গুণ ভূমির পরিধি গুণ হেলানো উচ্চতা। তাহলে এই যে ভূমির ক্ষেত্রফল কথাটা যেটা আপনারা দেখতেছেন, তাহলে আমাকে আগে ভূমির ক্ষেত্রফলটা বের করে নেওয়া দরকার। হেলানো উচ্চতা মানে হচ্ছে এই যে এরকম বাঁকা যে উচ্চতাটা, একটা উচ্চতা হচ্ছে বরাবর উপরের দিকে গেল, এটা হচ্ছে বরাবর লম্ব আকারে যেটা আছে, লম্ব আকারে এটা উচ্চতা। আর হেলানো উচ্চতা হচ্ছে এরকম বাঁকা ভাবে যেটা আছে, হেলানো এটা হচ্ছে হেলানো উচ্চতা। এটা উচ্চতা আর এটা হেলানো উচ্চতা। হেলানো উচ্চতাকে ইংরেজিতে বলা হয় লেটারাল হাইট। হ্যাঁ, হেলানো উচ্চতা। আচ্ছা ঠিক আছে, তো আমাদেরকে ভূমির ক্ষেত্রফল বের করা দরকার, ভূমির পরিধি বের করা দরকার, হেলানো উচ্চতা বের করা দরকার। চলেন আমরা এগুলো এখন ধাপে ধাপে বের করি। প্রিয় শিক্ষার্থীরা, পিরামিডের হেলানো উচ্চতা যাকে আমরা এল বলি, এল এর মান বের করার সূত্র √h² প্লাস r²। হেলানো উচ্চতা এল এর মান বের করার সূত্র √h² প্লাস r²। তো h মানে উচ্চতা, আর মানে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কোন ব্যাসার্ধ? এই ব্যাসার্ধটা হচ্ছে পিরামিডের ক্ষেত্রে ভূমি যেটা, সেই ভূমির ব্যাসার্ধ, পিরামিডের ভূমির ব্যাসার্ধ। তো পিরামিডের ভূমির ব্যাসার্ধটা আমরা কিভাবে করে বের করতে পারি? এখানে তো পিরামিডের ভূমির ব্যাসার্ধটা বের করবো এরকম, যেহেতু আমি জানি পিরামিডের ভূমিটা একটা বর্গ, যেহেতু এই মুহূর্তে উদ্দীপকে বলা আছে পিরামিডের ভূমিটা হলো একটি বর্গ, তো বর্গের এই বাহুর দৈর্ঘ্য 12, এই বাহুর দৈর্ঘ্য 12, এই বাহুর দৈর্ঘ্য 12, এই বাহুর দৈর্ঘ্য 12। তো আমি যদি বর্গের ঠিক মাঝখান বরাবর একটা ফোঁটা দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র, ভূমির কেন্দ্র।
তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে আপনারা আমাকে বলেন, তার মানে এটা একদম পুরা মাঝখানে আছে এই বিন্দুটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু দূরত্ব হবে? সেটা হচ্ছে 6। কারণ আপনি জানেন যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরাটা 12, এই যে 12, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরাটা 12, তাহলে যদি মাঝ বরাবর থেকে যদি আমি যাই তাহলে এটার মান কত হবে? 6। কত হবে? 6। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আর এর মান হবে 6। আর এর মান কত হবে? 6। কারণ এখান থেকেও 6, এখান থেকেও 6, এখান থেকেও 6, এখান থেকেও 6, মাঝখান বরাবর থেকে প্রত্যেকটা বাহুর লম্ব দূরত্ব 6, মাঝখান থেকে প্রত্যেকটা বাহুর লম্ব দূরত্ব 6। তাহলে পিরামিডের ভূমির কেন্দ্রবিন্দু হতে যে কোনো বাহুর লম্ব দূরত্ব R1 = 6। মনে হতে প্রশ্ন আসতে পারে, স্যার R1 কেন লিখলেন? কারণ R1 R2 আমাদের এই অঙ্কের মধ্যে দুইটা আর আমরা পাবো। এই আর আমরা পেলাম পিরামিডের ক্ষেত্রে, একটু পরে গিয়ে গোলকেরও তো আর আসবে, গোলকের ব্যাসার্ধ তো আসবে। তো আমি যদি এখন কোনো 1 2 না দিই, এখানে 1 2 দিয়ে কিন্তু কোনো মান বোঝাচ্ছি না, নাম বোঝাচ্ছি, নাম। R1 এটা একটা পরিচয়, R2 এটা একটা পরিচয়, R3 এটা একটা পরিচয়। কিন্তু আমি যদি বলি আর এর মান 8, আর এর মান 5, আর এর মান 7, তাহলে কেমনে করে বুঝবো আমরা কোন জায়গাতে কোনটা ব্যবহার করব? আর এর মান 8, আর এর মান 5, আর এর মান 7, তাহলে কোনো পার্থক্য থাকলো? সংখ্যা তিনটা ভিন্ন ভিন্ন, অথচ সবাইকে আমি আর বলতেছি। কিন্তু আমি যদি পরিচয় দিয়ে দিই, R1 এর মান 8, R2 এর মান 5, R3 এর মান 7, তাহলে কিন্তু আমি বুঝতে সুবিধা হবে, অর্থাৎ এটা পরিচয় দেওয়া। তাহলে এখানের মধ্যে এই অঙ্কের মধ্যে পিরামিডের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল বের করতে হবে, হেলানো উচ্চতা বের করতে হবে। তো হেলানো উচ্চতা বের করতে গিয়ে আর এর মান দরকার, এই জন্য আমরা পরিচয় হিসেবে বলতেছি R1। একটু পরে আমরা গোলকের অঙ্ক করতে যাব, এই অঙ্কের মধ্যেই গোলকের বিষয়ে কথা বলবো, সেখানে আবার ওই আর আসবে, তাহলে সেখানে আমি কি বলবো? R2। তাহলে আমি ভিন্নভাবে বুঝতে পারবো যে কোনটা কোন জায়গার জিনিস। আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এখন দেখেন, তো আমরা বললাম পিরামিডের ভূমির কেন্দ্রবিন্দু থেকে যে কোনো বাহুর লম্ব দূরত্ব R1 এর মান 6, দেওয়া আছে পিরামিডের উচ্চতা 8, তাহলে আমরা উচ্চতা মানে h, তাহলে এখন পিরামিডের হেলানো উচ্চতা আমরা বের করতেই পারি, L = √h² + r²। তো প্রিয় শিক্ষার্থীরা h মানে উচ্চতা, তাহলে 8 স্কোয়ার দিব, আর R1 তার মানে 6, তাকে স্কোয়ার দিব। ক্যালকুলেশন করলে √100 অর্থাৎ 10, তাহলে L এর মান হচ্ছে 10। হেলানো উচ্চতা কত? 10। হেলানো উচ্চতা কত? 10। আচ্ছা ঠিক আছে, আমরা হেলানো উচ্চতার মান পেয়ে গেলাম। আর ভূমির পরিধি, পিরামিডের ভূমিটা একটা বর্গ, পিরামিডের ভূমিটা একটা বর্গ, তাহলে বর্গের পরিসীমা কি? ভূমির পরিধি। পিরামিডের ভূমি হলো একটি বর্গ, বর্গের পরিসীমা কি? 4 বাহুর যোগফল মানে 4a, তাহলে 4a, এক বাহুর দৈর্ঘ্য 12, পিরামিডের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12, তাহলে 48। তাহলে আমরা বলতে পারি এই পিরামিডের ভূমি যেটা, সেটা একটা বর্গ, বর্গের পরিসীমা 48, তাহলে ভূমির পরিধি 48, ভূমির পরিধি 48। তাহলে হেলানো উচ্চতা পাইলাম, তারপরে ভূমির পরিধি পাইলাম, এরপরে ভূমির ক্ষেত্রফল। আচ্ছা ভূমির ক্ষেত্রফল, পিরামিডের ভূমিটা একটা বর্গাকার, পিরামিডের ভূমিটা একটা বর্গ, তাইলে আমাকে বলছে ভূমির ক্ষেত্রফল। আচ্ছা ভূমির ক্ষেত্রফল মানে কি? বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল কি? এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার, তার মানে 144। সব পেয়ে গেলাম ধারাবাহিকভাবে, ধারাবাহিকভাবে সব পেয়ে গেলাম। হেলানো উচ্চতা, ভূমির ক্ষেত্রফল এবং এখানের মধ্যে ভূমির পরিধি সব বের হয়ে গেছে। এদেরকে ব্যবহার করে আমি এখন পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। এই যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বললাম যে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল যোগ হাফ গুণ ভূমির পরিধি গুণ হেলানো উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল 12 × 12, আর ভূমির পরিধি 4 × 12, কারণ ভূমিটা হচ্ছে বর্গ, বর্গের পরিধি মানে বর্গের পরিসীমা 4 × 1 বাহুর দৈর্ঘ্য, 4 × 1 বাহুর দৈর্ঘ্য। হেলানো উচ্চতা 10, পুরাটা ক্যালকুলেশন করলে 384। তাহলে আমরা বলতে পারি পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল 384 বর্গ সেন্টিমিটার। আপনারা এখান থেকে বর্গ একক লিখতে পারেন এই জায়গাটাতে, আর এরপর থেকে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে করে আপনারা লিখতে পারেন। ওকে ঠিক আছে, তাহলে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের হয়ে গেল 384 বর্গ সেন্টিমিটার। প্রশ্নে বলা আছে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল হলো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান। পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল হলো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²।
ওই যে দেখেন পরিচয় পরিচয় দেওয়ার জন্য R2 লিখছি যে এটা কোন R, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। প্রশ্নে বলছে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান, তার মানে 4πr² এবং 384 একই জিনিস। তাহলে আমি লিখতে পারি 4πr² = 384। 4π এই সাইডে আসলো, এবার স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে গেল। এবার ক্যালকুলেশন করে আর এর মান পেলাম 5.53। অর্থাৎ যেই গোলকের কথা বলা হচ্ছে এতক্ষণ পর্যন্ত তার বিষয়ে কোনো কিছু জানতাম না, এখন আমি জেনে গেছি সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5.53 সেন্টিমিটার। যেই গোলকের কথা বলা হচ্ছে সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5.53 সেন্টিমিটার। আমাদেরকে বলছে গোলকের আয়তনটা বের করো। প্রিয় শিক্ষার্থীরা, গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr³। 4/3πr³ ঘন একক। আমি এখন মান বসাই দিলাম, R2 এর মান 5.53 বসাইলাম, কিউব করব, ক্যালকুলেশন করলে 708.38 ঘন সেন্টিমিটার। তাহলে গোলকের আয়তন 708.38 ঘন সেন্টিমিটার। এই হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে আমরা যদি খ নাম্বারের ধারাবাহিকতাটা একটু বুঝি, হ্যাঁ, খ নাম্বারের ধারাবাহিকতা যদি একটু বোঝার চেষ্টা করি, অঙ্কটা কিভাবে করে করব? পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল হলো একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান। গোলকের আয়তন নির্ণয় করতে বলছে। আমি পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করার জন্য পিরামিডের ভূমির ক্ষেত্রফল লাগবে, পিরামিডের ভূমির পরিধি লাগবে, পিরামিডের হেলানো উচ্চতা লাগবে। আমি ধারাবাহিকভাবে সবগুলো জিনিস বের করলাম। বের করার পরে এবার এদেরকে দিয়ে আমি পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করলাম। তো পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল যেটা বের হইছে সেটাই হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার আমি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যে সূত্র জানি সেইটা সমান ওই মান লিখে দিলাম, পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফলের মান। সেখান থেকে গোলকের ব্যাসার্ধ বের হয়েছে, গোলকের ব্যাসার্ধ, গোলকের যেই ব্যাসার্ধ বের হয়েছে সেটাকে ব্যবহার করে আমি গোলকের আয়তন বের করে ফেলছি। এই হচ্ছে ধারাবাহিকতাটা। অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল। এবার দেখেন গ নাম্বার প্রশ্নটা। গ নাম্বার প্রশ্নটা কি বলছে? এটা একটা ভেক্টরের প্রশ্ন। এখানে বলা হয়েছে গ নাম্বার প্রশ্নটা, 2 নং হতে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে mn সমান্তরাল QR এবং mn = হাফ QR। প্রমাণ করো যে mn সমান্তরাল QR এবং mn = হাফ QR। খুবই সহজ আছে, খুবই সহজ। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, আপনারা যারা ভেক্টরের অধ্যায়টা করেছেন তাদের কাছে এটা একদম পানির মতো লাগবে। উদ্দীপকে 2 নং তথ্যে বলা আছে ত্রিভুজ PQR এবং ত্রিভুজ PQR এর PQ এবং PR বাহুর মধ্যবিন্দু M এবং N। একটা ত্রিভুজ যার নাম হচ্ছে PQR, সেখানে PQ বাহুর মধ্যবিন্দু M, PQ বাহুর মধ্যবিন্দু তার নাম হচ্ছে M, PR বাহুর মধ্যবিন্দু হচ্ছে N। তাহলে PR বাহু তার মধ্যবিন্দু হচ্ছে N। এই হচ্ছে উদ্দীপকের তথ্য। PQR একটি ত্রিভুজ, PQ বাহুর মধ্যবিন্দু M, PR বাহুর মধ্যবিন্দু N। এবার আমাদেরকে, আমি যদি M এবং N যোগ করি তাহলে আমি পাবো MN। আমাদেরকে বললো তোমরা প্রমাণ করে দেখাও, এবং ভেক্টরের সাহায্যে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে দেখাও যে এই MNটা হচ্ছে এই QR এর অর্ধেকের সমান। এই MNটা হচ্ছে এই QR এর অর্ধেকের সমান। এটা আমাকে দেখাইতে হবে। এবং MN এবং QR হচ্ছে সমান্তরাল। MN QR তারা হচ্ছে সমান্তরাল। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা প্রমাণ করে দেখাবো। একটা ত্রিভুজ আমরা আঁকলাম PQR, একটা ত্রিভুজ আমরা আঁকলাম, পেন্সিল দিয়ে আপনারা এঁকে ফেলবেন। আনুমানিক একটা চিত্র PQR, PQ বাহুর মধ্যবিন্দু M, PR বাহুর মধ্যবিন্দু N। আচ্ছা, M, N যোগ করি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে MN হলো QR এর অর্ধেকের সমান, অর্থাৎ MN = হাফ QR এবং MN QR তারা সমান্তরাল। আমরা লিখলাম, দেওয়া আছে PQR ত্রিভুজের PQ এবং PR বাহুদের মধ্যবিন্দু যথাক্রমে M এবং N, তাদেরকে যোগ করি। প্রমাণ করতে হবে যে, আচ্ছা এদেরকে যোগ করি বলতে কিন্তু আবার কেউ এটা ভাববেন না যে M + N, এইটা না। সেটা হচ্ছে M বিন্দু এবং N বিন্দু, তাদেরকে সংযোগ করব, আমরা MN পেয়ে যাব। প্রমাণ করতে হবে যে MN সমান্তরাল QR, MN = হাফ QR। ওকে, ঠিক আছে। দেখেন, আমি আপনাদেরকে এটা লিখে লিখে বোঝানোর চেষ্টা করি। এখানেই করে ফেলি, এখানেই করে ফেলা সম্ভব, কোনো সমস্যা নেই। দেখেন প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আমরা যদি একটু তাকাই, যেহেতু ভেক্টরের মাধ্যমে করতে বলছে আমাদেরকে, তাহলে PQ, তাহলে P থেকে Q এর দিকে তীর চিহ্নটা যাচ্ছে,
কিউ আর, তাহলে কিউ থেকে আর এর দিকে যাচ্ছে, পি আর, তাহলে পি থেকে আর এর দিকে যাচ্ছে। এটা কিন্তু প্রশ্নেই উদ্দীপক কি বলা আছে, পি কিউ বাহু, পি আর বাহু। আচ্ছা ওকে ফাইন। আর এম থেকে এন এর দিকে যাচ্ছে, এম থেকে এন এর দিকে যাচ্ছে। আমরা যদি এখানে তাকাই, আমরা ছোট এবং বড় দুইটা ত্রিভুজ দেখতেছি, ছোট বড় দুইটা ত্রিভুজ দেখতেছি। পি এম এন এই হচ্ছে ছোট্ট একটা ত্রিভুজ, পি কিউ আর এই হচ্ছে বড় একটা ত্রিভুজ। আমি যদি একটু নোটের মধ্যে লিখে দেখাই তাহলে আর বারবার মোছামুছি করতে হবে না, আমি একটু নোটের মধ্যে লিখে দেখাই আপনাদেরকে। পি কিউ আর এম এন, পি থেকে কিউ এর দিকে, কিউ থেকে আর এর দিকে, পি থেকে আর এর দিকে, এম থেকে এন এর দিকে। এই তীর চিহ্নগুলো দিতে হবে অবশ্যই, কারণ আমরা ভেক্টরের সাহায্যে অঙ্কটা করতেছি। আমরা এই মুহূর্তে বলতে পারি যে পি এম এন এটি হচ্ছে একটি ত্রিভুজ, বলতে পারি কি না, ত্রিভুজ পি এম এন। এবং আরেকটা ত্রিভুজ, সেটা কোনটা, পি কিউ আর, এই যে বড় ত্রিভুজটা, পি কিউ আর বড় একটা ত্রিভুজ, পি কিউ আর। আমরা এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে কথাবার্তা বলা শুরু করব। যদি ছোট ত্রিভুজটা নিয়ে কথা বলা শুরু করি, ত্রিভুজ পি এম এন, পি এম এন ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি আমরা অনুসরণ করি, আমরা এই মুহূর্তে ছোট ত্রিভুজটা নিয়ে কথা বলতে যাচ্ছি, হ্যাঁ, তাহলে আমরা অন্য কোনো দিকে আর তাকাবো না। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পি থেকে এম পর্যন্ত, পি এম তীর চিহ্নটা একদিকে গেছে, পি এম, এবং এম থেকে এন পর্যন্ত একই দিকে গেছে, যে পি এম এম এন, পি এম এম এন, তাহলে পি এম প্লাস এম এন, পি এম ভেক্টর প্লাস এম এন ভেক্টর ইকুয়াল টু পি এন ভেক্টর, পি এন ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা এটা লিখতে পারি, পি এম ভেক্টর প্লাস এম এন ভেক্টর ইকুয়াল টু পি এন ভেক্টর। ওকে ফাইন। আমরা এখন যে কাজটা করব, পরবর্তী লাইনে গিয়ে এম এন ভেক্টরটাকে একা রাখবো। প্রশ্ন আসতে পারে কেন এম এন ভেক্টরটাকে আমরা একা রাখতে চাচ্ছি, কারণ যেহেতু আমার প্রশ্নে প্রমাণ করার একটা বিষয় আছে যে এম এনটা হচ্ছে কিউ আর এর অর্ধেক এম এন, এই জন্য আমরা এম এনটাকে আলাদা রাখতে চাচ্ছি। তাহলে এম এন ভেক্টর যদি একা থাকে, তাহলে পি এন ভেক্টর মাইনাস পি এম ভেক্টর। আমি যদি এই প্রথম লাইনটাকে যদি আমি না লিখতাম, তাহলে আমি এই লাইনটাকে বলতে পারতাম যে ভেক্টরের বিয়োগ বিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। আর আমি যখন প্রথম লাইনটা লিখতেছি তখন এটাকে আমি বলতেছি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এই লাইনটা না লিখলে বলবো ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, এটা বিয়োগ, সরাসরি বিয়োগ। আর যখন আমি প্রথমে এটা লিখতেছি তো আমি বলতেছি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তো যোগেরটা দিয়ে করলে একটু সহজ হয়। আমি যখন যোগের লাইনটা লিখলাম, ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা লিখলাম, তখন আমি পরের লাইনে গিয়ে এম এনকে রেখে দিলাম, এটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, এমনিতেই বিয়োগ হয়ে গেছে। ঠিক আছে, ওই যোগেরটা লিখলে একটু বেশি সহজ লাগে। ওকে, তো এখন দেখেন এম এনকে একা রাখলাম, এটা আসলো। আমরা একটা সমীকরণ নাম্বার দিতে পারি, 1 নং সমীকরণ, এম এন ভেক্টর ইকুয়াল টু পি এন ভেক্টর মাইনাস পি এম ভেক্টর, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার আমরা বড় ত্রিভুজটা নিয়ে কথা বলতে চাই। বড় ত্রিভুজটা, ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজটা নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি। তাহলে এখানেও যদি আমরা এখন ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসরণ করি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এটা হচ্ছে ত্রিভুজ পি এম এন, আর এখন ত্রিভুজ পি কিউ আর, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসরণ করব। পি থেকে কিউ এর দিকে তীর চিহ্ন গিয়েছে, তাহলে পি কিউ ভেক্টর, প্লাস কিউ থেকে আর এর দিকে গিয়েছে, তাহলে কিউ আর ভেক্টর, পি থেকে আর এর দিকে গিয়েছে পি আর ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা এটা লিখলাম। এখন যদি আমরা কিউ আর কে একা রাখি, কিউ আর তাকে যদি একা রাখি, তাহলে আমরা কি পাবো, পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর। লেখা যায় না ওই আগেরটার মতো? আশা করি আর বেশি কিছু বলতে হবে না। তাহলে এটাকে আমরা বললাম 2 নং সমীকরণ। এখন আসেন একটু কথা বলি। উদ্দীপকে বলা ছিল এই এম বিন্দুটা হচ্ছে পি কিউ বাহুর মধ্যবিন্দু। এম বিন্দুটা, হ্যাঁ, এম বিন্দুটা হচ্ছে পি কিউ বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে হলো তার দুই পাশেই অর্ধেক অর্ধেক আছে এবং তারা সমান। মধ্যবিন্দু মানেই হচ্ছে এটা একদম মাঝখানের একটা বিন্দু, সুতরাং দুই পাশের অংশটা সমান সমান
ঠিক আছে, দুই পাশের অংশটা সমান সমান। এই এন বিন্দুটা হচ্ছে পি আর বাহুর মধ্যবিন্দু, তাহলে দুই পাশ সমান সমান। আমরা যদি এখন বলি যে এই পি থেকে কিউ পর্যন্ত পুরো বাহুটা হচ্ছে পিএম বাহুর ডাবল, তাহলে কি কোনো ভুল বলা হবে? আমাকে একটু সবাই একটু উত্তর দিয়েন। আমি যদি বলি পি কিউ বাহুটি হলো পিএম বাহুর ডাবল, তাহলে কি কোনো ভুল হবে? না, কোনো ভুল হবে না। কারণ এখানে যে পিএম বাহুটা দেখতেছি সমপরিমাণ জায়গা এখানেও আছে, তাহলে এই সমপরিমাণ দুইটা জায়গা একত্র করলে পি কিউ হচ্ছে পিএম। ওই পিএমকে যদি আমি আবার নেই তাহলে দুইটা পিএম একত্র হয়ে পি কিউ হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি পি কিউ হচ্ছে পিএম এর দ্বিগুণ। অর্থাৎ আমি যদি এখানে লাইনটা লিখি তাহলে আমরা লিখবো এরকম, যে অন্য একটা কালার দিয়ে লিখি, আমরা বলবো যে পি কিউ এর মধ্যবিন্দু হলো এম, অতএব পি কিউ ইকুয়াল টু 2pm লেখা যায়। একই কথা এখানেও বলতে পারি আমরা, ওই যে ওই বাহুটার ক্ষেত্রে, এই বাহুটার ক্ষেত্রেও বলতে পারি। এন হচ্ছে মধ্যবিন্দু, তাহলে পি আর হচ্ছে পিএন এর দ্বিগুণের সমান। তাহলে আমরা একই রকম কথাবার্তা এখানেও বলতে পারি। এখন যদি নামটা চেঞ্জ করব, পি আর এর মধ্যবিন্দু হলো এন, অতএব পি আর সমান 2pn, 2pn। ঠিক আছে, এই পিএন এর দ্বিগুণের সমান হচ্ছে পি আর। আমি একটু চিত্রটাকে নিচের দিকে নামাই, নইতে বারে বারে ছোট বড় করা লাগতেছে। আমি চিত্রটাকে একটু নামাচ্ছি। ওকে, ঠিক আছে, আমি চিত্রটাকে উপর থেকে একটু নিয়ে আসলাম, বারে বারে উপরে নিচে করা লাগবে না। এখন দেখেন, আমরা পেলাম পি কিউ মানে 2pm, পি আর মানে 2pn। এই তথ্যটাকে যদি আমি 2 নং সমীকরণে বসাই দিই, কারণ 2 নং সমীকরণে পি আর আছে, সেই পি আর এর জায়গাতে আমি পি আর এর মানটাকে বসাই দিব, পি কিউর জায়গাতে এই যে আমরা পি কিউ এর মানটা বসাই দিব। চলেন একটু বসাই। তাহলে কিউ আর ভেক্টর ইকুয়াল টু, আমি লিখি আগে 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে পি কিউ ও পি আর, এখানে ভেক্টর চিহ্নটা দিই আমরা সবাই। তাহলে এখন আমরা 2 নং সমীকরণে কি লিখেছিলাম? কিউ আর ভেক্টর ইকুয়াল টু পি আর ভেক্টর, পি আর ভেক্টরের জায়গায় 2pn লিখে দিতে পারি, 2pn ভেক্টর মাইনাস পিকিউ, পিকিউ এর জায়গায় লিখে দিতে পারি 2pm, 2pm। ওকে, তাহলে 2 নং সমীকরণ আমরা পিকিউ এবং পি আর এর ভেক্টরের মানগুলো বসাইলাম। এখন দেখেন আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, কিউ আর ভেক্টর ইকুয়াল টু 2 কমন নিলে পিএন ভেক্টর মাইনাস পিএম ভেক্টর। সবাই একটু দেখবেন, পিএন ভেক্টর মাইনাস পিএম ভেক্টর একবার পাইছেন আপনারা সবাই? খেয়াল করে দেখেন, পিএন ভেক্টর মাইনাস পিএম ভেক্টর একবার পাইছেন, এটার মান কত? mn। পিএন ভেক্টর মাইনাস পিএম ভেক্টর, এটার মান কত? mn ভেক্টর। তাহলে আমরা mn ভেক্টর লিখতে পারি, mn ভেক্টর। আমরা লিখব কিউ আর ভেক্টর ইকুয়াল টু 2mn ভেক্টর। আচ্ছা, এই যে 2 এখানে গুণ, এই 2 যদি এই পাশে আসে তাহলে সেটা হাফ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। বলবেন এটা আবার কি বললেন আপনি ঠাস করে? 2 যেহেতু এখানে গুণ আকারে আছে, তাহলে এই সাইডে আসলে সে ভাগ হবে। ভাগ হবে। আমি দেখাই আপনাদেরকে, কিউ আর ভেক্টর ভাগ 2, 2 এখানে গুণ, এই যেটা আসলে কি হবে? ভাগ। আচ্ছা, এই এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একদম ভেঙে, সমস্যা নেই। এই ভাগ 2 এটা উল্টেলে কি হবে? গুণ হাফ, তাহলে mn ভেক্টর। তাহলে হাফ কিউ আর ভেক্টর ইকুয়াল টু mn ভেক্টর। তাহলে সুন্দর করে যদি আমরা লিখি, অতএব mn ভেক্টর ইকুয়াল টু হাফ কিউ আর ভেক্টর, mn ভেক্টর ইকুয়াল টু হাফ
কিউআর ভেক্টর। এমএন ভেক্টর হচ্ছে কিউআর ভেক্টরের অর্ধেকের সমান, এমএন ভেক্টর হচ্ছে কিউআর ভেক্টরের অর্ধেকের সমান হইল। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি একটু সামনের দিকে আগাই, প্রশ্নের দিকে যদি আপনারা খেয়াল করেন সেখানে ভেক্টর চিহ্ন নাই। প্রশ্নতে যদি আপনারা খেয়াল করেন সেখানে ভেক্টর চিহ্ন নাই। এই যে আপনাদেরকে প্রশ্নটা একটু দেখাই, এই যে দেখেন প্রশ্নে কিন্তু ভেক্টর চিহ্ন নাই। ভেক্টর চিহ্ন কীভাবে করে উঠানো যেতে পারে, আমরা যখন মডুলাস বসাবো মডুলাস চিহ্ন দিব, অর্থাৎ এটা মান বোঝানো হয়, মান। হ্যাঁ, এটাকে বলা হয় মান। তো আমি যখন এখন মডুলাস চিহ্ন দিব, এমএন ভেক্টর, এটার পাশে এটার মধ্যে মডুলাস হাফ কিউআর ভেক্টর, এই কিউআর ভেক্টরকেও আমি মডুলাসের মধ্যে বসাই, তাহলে সেই ক্ষেত্রে এমএন এবং এখানে হাফ কিউআর, অর্থাৎ সেই তীর চিহ্নটা উঠে যাবে যখন আমরা মডুলাস চিহ্নকে ব্যবহার করব। তাহলে দেখেন যে বিষয়টা, তাহলে এমএন ইকুয়াল টু হাফ কিউআর, এমএন ইকুয়াল টু হাফ কিউআর, আমাদেরকে এটা প্রমাণ করতে বলছিল, যদি তোমরা প্রমাণ করে দেখাও যে এমএন ইকুয়াল টু হাফ কিউআর, সেটা বের হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু একদম সহজ ছিল, একদম সহজ ছিল। দেখেন আমি আবার একটু বলি, আপনারা যখন ছোট ত্রিভুজটার ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজবিধি প্রয়োগ করবেন, এই লাইনটা পাবেন, এমএনকে রেখে দেন, ওটা ওইচে পাঠিয়ে দেন। বড় ত্রিভুজটার ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজবিধি ব্যবহার করবেন, এটা পাবেন, কিউআরকে রেখে এটাকে ওইচে পাঠিয়ে দেন। এবার আমরা জানি যে পি কিউ হচ্ছে পিএম এর দ্বিগুণের সমান, কেন? কারণ এম হচ্ছে মধ্যবিন্দু। পি আর ভেক্টর হচ্ছে পিএন ভেক্টরের দ্বিগুণের সমান, কেন? এন হচ্ছে মধ্যবিন্দু। এবার আমি 2 নং সমীকরণে এই মানগুলো বসাই দিলাম, ক্যালকুলেশন করে আমি পেয়ে গেলাম যে এমএন ভেক্টর ইকুয়াল টু হাফ কিউআর ভেক্টর। এখন আমার প্রশ্নে তো ভেক্টর চিহ্ন দেওয়া নাই, ভেক্টরের যে সাইনটা এটা উঠানো, তাহলে আমি কীভাবে করে উঠাতে পারি? যখন আমি মডুলাস চিহ্ন দিব তখন ভেক্টরের চিহ্নটা উঠে যাবে, মডুলাস চিহ্নটা দিলে ভেক্টরের চিহ্নটা উঠে যাবে, কারণ ভেক্টরের চিহ্নটা দেওয়া, এই যে মডুলাসের চিহ্নটা দেওয়া মানে হচ্ছে আমি একটা মান বের করতেছি, মান, তখন এই তীর চিহ্নটা উঠে যায়। তাহলে এমএন ইকুয়াল টু হাফ কিউআর। ওকে, তাহলে এটা হয়ে গেল, এমএন যে কিউআর এর অর্ধেকের সমান, এটা প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে এমএন এবং কিউআর তারা সমান্তরাল, এমএন এবং কিউআর তারা সমান্তরাল, এটা আমাদেরকে দেখাইতে বলছে। এটা আমরা কিভাবে করে বলবো? সেটা হচ্ছে আমরা যদি একটু ত্রিভুজের দিকে তাকাই, এই যে চিত্রের দিকে যদি আমরা একটু তাকাই, এমএন আর এই হচ্ছে কিউআর, এই দুইটার যেহেতু দিক একই দিকে আছে, একই দিকে আছে, এবং আমি এইমাত্র জানতে পারলাম যে এই এমএন হচ্ছে কিউআর এর অর্ধেকের সমান, এমএন হচ্ছে কিউআর এর অর্ধেকের সমান, সুতরাং হয় এই দুইটা রেখার ধারক রেখা একই হবে অথবা ভিন্ন হবে, হয় এই দুইটার ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। অর্থাৎ হয় একই ধারক রেখাতে এমএন অবস্থান করবে এবং কিউআর অবস্থান করবে, হয় একই ধারক রেখাতে এমএন অবস্থান করবে, কিউআরও অবস্থান করবে। এমএন ভেক্টর এবং কিউআর ভেক্টর দুইটারই ধারক রেখা একই হবে, আর নয়তো দুইটার ধারক রেখা সমান্তরাল হবে, দুইটার ধারক রেখা সমান্তরাল হবে। এমএন এর ধারক রেখা এবং কিউআর এর ধারক রেখা, এই দুইটার ধারক রেখা, এটা একটা ধারক রেখা, এটা একটা ধারক রেখা, দুইটার ধারক রেখা সমান্তরাল হবে, হয় দুইটার ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। এটার আরো অনেক ব্যাখ্যা আপনারা ভেক্টরের, সমতুল্য ভেক্টরের চ্যাপ্টারে পাবেন। তো এই দুইটার ধারক রেখা হয় একই হবে আর নয়তো সমান্তরাল হবে। এখন আপনারা তো দেখতেছেন যে এমএন এবং কিউআর তারা ভিন্ন ভিন্ন জায়গাতে অবস্থান করতেছে, এমএন এবং কিউআর তারা ভিন্ন ভিন্ন জায়গাতে অবস্থান করতেছে। তারা যেহেতু ভিন্ন ভিন্ন জায়গাতে অবস্থান করতেছে, সুতরাং তাদের ধারক রেখা একই না, সমান্তরাল। যদি ধারক রেখা এখানে একই না হয় তাহলে সমান্তরাল হবেই হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এমএন এবং কিউআর এর অবস্থান ভিন্ন ভিন্ন, তাহলে তাদের ধারক রেখা এক না, তাদের ধারক রেখা সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে এমএন সমান্তরাল কিউআর, এদের ধারক রেখা যেহেতু সমান্তরালে অবস্থান করতেছে, তাহলে এমএন এবং কিউআর তারাও সমান্তরালে অবস্থান করবে। এই যে আমি এখান থেকে লেখাটা দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এইমাত্র যা বুঝিয়েছি সব এখানে লেখা আছে, সব লেখা আছে। আমি শেষের অংশটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে দেখেন, এমএন ভেক্টর এবং কিউআর ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে, কিন্তু আমরা দেখতেছি আমাদের এই চিত্রতে দেখা যাচ্ছে এমএন ভেক্টর এবং কিউআর ভেক্টর তাদের অবস্থান ভিন্ন।
সুতরাং তাদের ধারক রেখা এক না। তাহলে তাদের ধারক রেখা যদি এক না তাহলে সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এমএন এবং কিউআর তারা সমান্তরাল অবস্থাতে আছে এবং এমএন হচ্ছে কিউআর অর্ধেকের সমান। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।